হাদি হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নেই। মানে এটাকে বলা যায়। এবং হাদি হত্যার যে প্রকল্প, এই প্রকল্পের মূল প্রকল্প পরিচালক হচ্ছে ডক্টর ইউনূস। এটার সাথে অন্যান্যরা আছেন। তো যাই আমি আপনার বলছি আসলে কেন মনে হয় যে এইটা পুরো প্রকল্পটা হাদির বেড়ে ওঠার থেকে, আপনি দেখেন হাদি মারা যাওয়ার পরে এসে মাহমুদুর রহমান বললেন হাদির ইনকিলাব মঞ্চের দায়িত্ব আমার। আর এই লোকটা 32 পাটি দাঁত কেলাইয়া যখন ওকে শায়িত করছে, কবরে শায়িত করছে, তখন 32 পাটি দাঁত বের করে হাসতেছে। তারা বলছেন যদি হাদির খুনিকে দিয়ে যদি যা ইচ্ছা তাই বলানো হয়, আমাদেরকে আমাদের নাম বলানো হয়, অথবা জুলাই যোদ্ধাদের ভিকটিম করা হয়, এইরকম আর কি ইনকিলাব মঞ্চের যোদ্ধাদের ভিকটিম করা হয়, তাহলে আরেকটি গণ অভ্যুত্থান নেমে আসবে, বলেছেন হাসনাত আবদুল্লাহ। তো আমার কথা হলো যে তাইলে কি খুনি ধরা পড়া উচিত হয় নাই? খুনিকে না ধরলে উনি খুশি হতেন? খুনি ধরার সাথে সাথে উনি বলতেছেন যে যদি রিমান্ডে নিয়ে উল্টাপাল্টা বলানো হয়, কেন এই ধারণাটা হলো কেন? আমার তো আগে বক্তব্যটা হচ্ছে যে হাদি হত্যার যে আসামির সাথে তো আরও অনেকে আছেন আমি বলবো, এবং হাদির পুরোটাই একটা প্রকল্প, এটি একটি রাষ্ট্রীয় প্রকল্প। এটা বেড়ে ওঠা, তার বক্তব্য, সমস্ত কিছু এটা একটা রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে এটা বিকশিত হচ্ছে, বড় হচ্ছে। মানে হাদি হত্যার ঘটনা, হাদির বেড়ে ওঠার থেকে আচ্ছা একবারে গুলিবিদ্ধ হওয়া পর্যন্ত, এটা এবং দাফন কাফন পর্যন্ত, এটা একটা রাষ্ট্রীয় প্রকল্প। যে হাদি গুলিবিদ্ধ হওয়ার 25 মিনিটসের মধ্যে বা 30 মিনিটসের মধ্যেই দেখবেন যে বলছে, কিছু লোকজন স্ট্যাটাস দিয়ে বলল যে শাহজাহানপুরের দিকে বুলডুজার নিয়ে সবাই শাহজাহানপুরের দিকে মুভ করো। মানে তারা মির্জা আব্বাসকে টার্গেট বানাতে চেয়েছে। তারপর মির্জা আব্বাসের সাথে হসপিটালে ঢাকা মেডিকেলে যে ব্যবহার করা হচ্ছে তাও তো কাম্য না। তারপরে দেখুন, এরপরে বলা শুরু হলো হাদি ভাই যদি মারা যায় তাহলে রুজ কিয়ামত ঘটায় দেব, হাসরের ময়দান ঘটায় দেব। সরকার নিশ্চুপ ছিলেন। হাদি মারা গেলেন, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলিকে গুড়িয়ে দেওয়া হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং রাজশাহীর ছাত্রনেতারা বলছেন এগুলাকে গুড়িয়ে দিতে হবে। তো বলছেন কি বলে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বলছেন, এনসিপিও প্রথম সমাবেশ করছেন যে এই করতে হবে। তো পরে পিছিয়ে আসছেন আর কি। তো এই জন্য আমি আপনাকে বলছি, এরপরে তাকে কবি নজরুলের মাজারের পাশে তাকে কবর দিয়ে দেওয়া। তো সেখানে আপনাকে মনে করিয়ে দিতে চাই, হুমায়ুন আজাদের মৃত্যুর পরে এরকম একটা প্রশ্ন আসছিল এখানে দেওয়া যায় কিনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বললেন যে পটুয়া কামরুল হাসানের পর আর কাউকে এখানে, ওই সময় সিদ্ধান্তটা হয়েছিল এখানে আর কাউকে সমাহিত করা হবে না। তো এটাও ব্রেক করা হয়েছে। জানাজা থেকে আরম্ভ করে সব কিছু দেখবেন রাষ্ট্রীয় প্রকল্পের অধীনে হয়েছে। তো এই জন্য আমি মনে করি হাদির যে শুটার, যিনি গুলি করেছেন বলে একটা হালকা পাতলা প্রমাণ আছে, তাকে এনে এই যে প্রকল্প পরিচালক কারা ছিলেন, পিডি কারা ছিলেন, এর সাথে অন্যান্যরা অ্যাক্টিভ কারা ছিলেন, এটা বের হওয়া উচিত। বের হলে আমি মনে করি বাংলাদেশে এই ধরনের ঘটনা কম ঘটবে। এবং আমি নির্বাচিত সরকারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা এটা যোগাযোগ করেছেন। কারণ এই তো 6 মাসে তো, এটা তো এই ডিসেম্বর থেকে এই পর্যন্ত তো এর আগের গভর্নমেন্ট তো সফল হয়নি হাদিকে ধরার ক্ষেত্রে। কিন্তু অনেকে বলছে যে হাদির মূল আসামি, হাদি হত্যার ঘটনার যে মূল আসামি শুটার ফয়সাল, তাকে এই নির্বাচনের আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এটা কতটুকু সত্যি বা কতটুকু আপনি এই সম্পর্কে কি বলবেন? ভাই এইটার যে সোর্স, এটা আমি তো বলেই দিতে পারি অনেক কিছু। তো আমি বলে দিতে পারি যে এটার হাদি হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নেই।
মানে এটাকে বলা যায়। এবং হাদি হত্যার যে প্রকল্প, এই প্রকল্পের মূল প্রকল্প পরিচালক হচ্ছে ডক্টর ইউনূস, এটার সাথে অন্যান্যরা আছেন। তো যাই মানে আমি আপনাকে বলছি আসলে কেন মনে হয় যে এইটা পুরো প্রকল্পটা হাদির বেড়ে ওঠার থেকে, আপনি দেখেন হাদি মারা যাওয়ার পরে এসে মাহমুদুর রহমান বললেন হাদির ইনকিলাব মঞ্চের দায়িত্ব আমার। আর এই লোকটা 32 পাটি দাঁত কেলাইয়া যখন ওকে শায়িত করছে, কবরে শায়িত করছে, তখন 32 পাটি দাঁত বের করে হাসতেছে। তো আমি আপনাকে বলছি যে এইগুলি সময়ের পরিক্রমায় এগুলো বের হবে, কারা হাদি হত্যার মূল এই প্রকল্পের পরিচালক কারা ছিলেন, প্রকল্পের সাথে আরও কে কে ছিলেন, এগুলো বের হবে। আমার মনে হয় বের হওয়া উচিত এটা নিয়ে। তবে আমি মনে করি সব শেষ কথাটা হচ্ছে যে জেনুইনলি হাদি হত্যার একটা বিচার হওয়া উচিত। জেনুইনলি সকল রাজনীতি, সকল সমীকরণের বাইরে গিয়ে হাদি হত্যার একটা বিচার যেন হয় এবং তার সন্তান এবং তার স্ত্রী যেন এই বিচারটা পায়। আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্তের একটা জায়গা থেকে, বনগা নামক একটা জায়গা থেকে, যেখানে বলা হচ্ছে তারা বাংলাদেশে আবার ঢুকতে চাচ্ছিল, যেটা কিছুটা উইয়ার্ড যে একটা আসামি খুন করে পালিয়ে গেছে, তারপরে পালানোর পর এখন বলা হচ্ছে সে দেশে ঢুকতে চাচ্ছিল, এমন সময় ভারতীয় পুলিশের হাতে তারা ধরা পড়েছে। আমার ধারণা ছিল যে ভারতীয় পুলিশ তাদের তৎপরতাকে হয়তো সন্দেহের চোখে দেখে তারপর তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু তেমন না। আসলে ঘটনাটা হচ্ছে তাদেরকে হাদি হত্যার আসামি হিসাবে চিহ্নিত করেই গ্রেপ্তার করা হয়েছে। এটা কিছুটা আনকমন ঘটনা আর কি, যে সাধারণত যেমন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও যখন শিলংয়ে গ্রেপ্তার করা হলো, ভারতীয় পুলিশ গ্রেপ্তার দেখালো ওনাকে, সামহাও ওখানে নিয়ে যাওয়া হলো, তো তখন ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। তো এদের ব্যাপারে সেই জিনিসটা দেখলাম না যে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তার করা হলো হাদি হত্যার আসামি হিসেবে। কিন্তু হাদি হত্যার মামলা তো বাংলাদেশে, ইন্ডিয়াতে না। সো ইন্ডিয়াতে হাদি হত্যার মামলার আসামিদেরকে তারা খুঁজতেছেন এবং গ্রেপ্তার করেছেন। এটা একটু ইন্টারেস্টিং, অবৈধ অনুপ্রবেশ না বলে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতীয় পুলিশ তাদের তথ্য জানতো না, তাদেরকে তথ্য দিয়েছেন আইএসপিআর, বলেছেন ডিজিএফআই হচ্ছে তথ্য দিয়েছেন তাদেরকে। তার মানে ডিজিএফআই তাদেরকে ট্রেস করেছেন ভারতের বনগা নামক স্থানে, তারপর ভারতীয় পুলিশকে জানিয়েছেন, দেন ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছেন। এটা আমাদের আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। এটা আমাদের ডিজিএফআই এর সক্ষমতা তো কোন লেভেলে চলে গেছে মাশাআল্লাহ, যে মানে দেশের ভিতরে তো আমরা ট্রেস করতে পারি, জিও লোকেট করতে পারি, ফোন ট্র্যাক করতে পারি, এখন ভারতের কোথায় আসামি লুকিয়ে আছে সেটাও আমাদের ডিজিএফআই বের করে দিতে পারে। এটা তো মাশাআল্লাহ আমাদের সাফিস্টিকেটেড স্কিল না হলে এটা সম্ভব না। তারপরে আমাদের ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করেছে। এখন কেউ চাইলে প্রশ্ন তুলতে পারে ওরা কি আসলেই সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢোকার সময় গ্রেপ্তার হয়েছে, নাকি বাংলাদেশ থেকে ওপারে যাওয়ার সময় ওখানে গ্রেপ্তার হয়েছে, নাকি ওদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে ভারতীয় পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে, এ ধরনের প্রশ্ন কেউ চাইলে তুলতে পারে। কারণ ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের পরে দেখবেন আইএসপিআর জিনিসটা ডিল করতেছে, গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না। তো যাই হোক, এটা হলো একটা প্রশ্নের জায়গা আর কি, যে তারা আসলে কি ইন করতে গিয়ে অ্যারেস্ট হলো নাকি আউট হওয়ার সময় অ্যারেস্ট হলো। যদি আউট হওয়ার সময় অ্যারেস্ট হয়, মানে বাংলাদেশ থেকে পুশ করে তারপর অ্যারেস্ট করানো হয়, তাহলে অনেক কোশ্চেন আসবে যে এরা এতদিন কোথায় ছিল। রাইট, আরো আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তারা তার মানে বাংলাদেশেই ছিল, কোনো ছবি কিন্তু দেখিনি তারা। রাইট, যদি তারা বাংলাদেশেই থেকে থাকে এবং বাংলাদেশ থেকে যাওয়ার পথে সীমান্তে গ্রেপ্তার হয়, কারণ তাদেরকে যদি ট্রেস করতে হয়, ফোন ট্রেসও যদি আমরা করি ট্র্যাকিং করে, তাহলে সেটা বাংলাদেশি ফোন থাকলেই ট্র্যাকিং করা পসিবল। ইন্ডিয়ান কোনো নাম্বার থেকে বা ইন্ডিয়ার ধরেন ভিতর থেকে যদি সে আমাদের সীমান্তের দিকে আসে, এখানে আমাদের বাহিনী তাদেরকে কিভাবে ট্রেস করলো, এটা একটা কোশ্চেনের ব্যাপার। তো যদি তারা বাংলাদেশ থেকে যাওয়ার পথে গ্রেপ্তার হয়ে থাকে, তার মানে এতদিন যদি তারা বাংলাদেশে থেকে থাকে, তাহলে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা যে তারা বাংলাদেশেই ছিল, গ্রেপ্তার হলো না। আর যদি তারা ইন্ডিয়াতে চলে গিয়ে থাকে, তাহলে যখন চলে গিয়েছিল সেটা আমাদের ব্যর্থতা কেন আমরা পারি। তারপর এখন আসার সময় আমরা কিভাবে সেটা ট্রেস করতে পারলাম যে ইন্ডিয়ার মধ্যে তারা কোথায় লোকেট করছে, সেটা আরেকটা প্রশ্নের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদেরকে ইন্ডিয়াতে তাদের বিচারের ব্যবস্থা করে লাভ নাই, তাহলে অবৈধ অনুপ্রবেশের বিচার হবে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বিচার করতে হবে। এবং এই বিচার প্রক্রিয়ায় তারা যেন কোনো জায়গায় হার্ট অ্যাটাক করে মারা না যায়, তারা যেন কোনো জায়গায় ক্রসফায়ারে মারা না যায়, তারা যেন কোনো জায়গায় অস্ত্র উদ্ধারে না যায়, কোনো কিছু দরকার নেই, আমার স্ট্রেপ কোর্টে নিয়ে আসেন, এখানে বিচার হবে, এখানে তাদেরকে রিমান্ডে নেন, জিজ্ঞাসাবাদ করেন, তাদের সাথে আর কে কে জড়িত ছিল এটা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বীকারোক্তি করা হতে পারে এমন সংখ্যা প্রকাশ করছে, এমন সংখ্যা কে জানিয়েছেন, আমি আসবো সে পয়েন্টে। তারপরে হচ্ছে যে তাদেরকে আমরা যেহেতু তাদেরকে ভারত যদি দিতে রাজি হয়, তাহলে ইন্ডিয়াতে আমাদের আরো যেসব খুনিরা, দেখেন ইন্ডিয়া হয়ে গেছে বাংলাদেশের খুনিদের একটা অভয়ারণ্য, যে বাংলাদেশে খুন করবে, যে কোনো অপরাধ করবে, ইন্ডিয়াতে যা আশ্রয় নেবে।
এবং জুলাইয়ে যত শত শত মানুষ খুন করে যেসব খুনিরা এরা সবাই ভারতে পালিয়ে আছে, তাহলে সেই সব খুনিদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমাদের আইসিটিতে কারো কারো বিরুদ্ধে যাবজ্জীবন বা ফাঁসির রায় হয়েছে, এই খুনিদেরকেও বাংলাদেশে এক্সট্রাডিট করতে হবে এবং নিয়ে আসতে হবে। ভারতের উপর এটা চাপ দিতে হবে, তারা যদি আমাদের প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়, বন্ধু সুলভ আচরণ করতে চায়, তাহলে আমাদের খুনিদের জন্য তাদের দেশকে একটা অভয়ারণ্য করা উচিত না, তাদেরকে আমাদের দেশে ফেরত আনতে হবে। যেই আশঙ্কার কথা আমি ওই নিউজটা দেখি না, হাসনাত আব্দুল্লাহর কথা আপনি বলেছেন যে খুনিদেরকে দিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলানো বা এই ধরনের, এটা যদি কেউ আশঙ্কা করে থাকে, ঠাকুর ভাই বলেছেন, আমি দেখিনি নিউজটা, যাই হোক, যদি এটা বলে থাকে আমি জানি না তারা ব্যাখ্যা দিতে পারবে কেন। তবে বাংলাদেশে যেহেতু অতীতে ধরেন নানান সময় এই ধরনের ঘটনা ঘটেছে, কেউ আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে, কারণ আমরা জজ মিয়া নাটকের কথাও জানি, বা বিভিন্ন সময় এরকম হয়েছে যে উদরপিণ্ডি বুদর গাড়ি চাপানোর জন্য চেষ্টা করা হয়। সাধারণত সরকার দল বিরোধী দলের মধ্যে এই টেনশন থাকে। আমি আশা করি বিএনপির নেতৃত্বে নতুন গভর্নমেন্ট হয়েছে এবং আমরা 17 বছরের এই জুলুম নিপীড়নের মধ্য দিয়ে সেই সরকার পেয়েছি। ফেসিবাদী আমলের কোনো চর্চা বা তার আগের আমলের কোনো চর্চা এই গভর্নমেন্ট করবে না, আমি এই আশাবাদ রাখতে চাই। আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সঠিক বিচার হবে। প্রকৃতপক্ষে যারা অপরাধী এবং যারা সরাসরি খুনে জড়িত শুধু তারা না, তাদের পেছনে কারা আছে, কারা অর্থ দিয়েছে, কারা তাদেরকে ইনস্টিগেট করেছে, আর কারা কারা জড়িত আছে সেটা বের করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসবো আপনার কাছে জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বলছিলেন যে খুনিকে রিমান্ডে নিয়ে উল্টা পাল্টা বলানো হবে, এমন শঙ্কাই বা কেন করা হচ্ছে? ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এই কারণেই বলা হচ্ছে। কারণ আপনি অনেকগুলো রাজনৈতিক শক্তি তো মাঠে আছে, এনসিপির নেতারা কেন এই প্রথমেই এই অভিযোগ করছেন? তাদের তো আজকে অবশ্যই আনন্দিত হবার কথা যে শুটার ধরা পড়েছে। যেই প্রতিক্রিয়া হাদির মৃত্যুর পর দেখা গিয়েছিল, তার তো বিন্দুমাত্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না খুনি ধরা পড়ার খবরে। অর্থাৎ এখানে যেই আলাপটি করলেন আমার সহ আলোচক, আমি অবশ্যই তার সাথে আরেকটু যুক্ত করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাম্প্রদায়িক রাজনীতির যে বিকাশ ও উত্থান আমরা দেখেছি, তারই ধারাবাহিকতা আসলে এই খুনটি। এটা সহজ একটা সমীকরণেই আসলে আমাদের সাদা চোখে আমরা যা দেখি, কারণ তখন সরকারের অন্তত একটি অংশ সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। যেই গণ অভ্যুত্থান হয়েছিল অসামান্য একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে, সেই গণ অভ্যুত্থানটি কিন্তু আসলে হাইজ্যাক করে জামাত এবং এনসিপি, যেন তারাই শুধুমাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। সেখানে কি বিএনপি ছিল না, যারা গত 12 থেকে 15 বছর সবচেয়ে বেশি নির্যাতিত দল? সেখানে কি সাধারণ মানুষ ছিল না, যাদের কোনো দল ছিল না, যারা কোনো পক্ষ ছিল না? তারা কি যায়নি যে তাদের যে বঞ্চনা, তাদের যে ত্যাগ তিতিক্ষা এবং তারা যে অনাচারের মধ্যে ছিল আওয়ামী লীগের আমলে, সকলেই তো সেখানে গেছে। আমরা কি দেখলাম 8ই আগস্টের পর? সেখানে জামাত, শিবির এবং এনসিপির, পরবর্তীতে এনসিপি, তাদেরই শুধু প্রাধান্য। দেখলাম মব সন্ত্রাস, দেখলাম যে আইনকে নিজের হাতে তুলে নেবার যে একটা উদগ্র বাসনা, এবং যত্রতত্র একে তাকে আওয়ামী লীগের দোসর, একে তাকে ভারতীয় দোসর, ইতিহাসের বিকৃতি আমরা দেখতে পেলাম শ্রদ্ধেয় মানুষদেরকে লাগাতারভাবে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে তুচ্ছ করা, 32 নম্বরকে ভেঙে ফেলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, 32 নম্বর, এগুলো কি আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি? আমরা এই 7ই মার্চে উকি দেখলাম, আমরা 7ই মার্চের ভাষণ বাজানোকে নিয়ে দেখলাম যে সেখানে মব সন্ত্রাস করা হচ্ছে। মানুষ ফুল দিতে যাবে, 32 নম্বরে ফুল দেবারও সেখানে গ্রেপ্তার করা হচ্ছে। যদিও সেগুলো অনেক কমে এসেছে, কিন্তু এই মব সন্ত্রাসের যে ব্যাপারটি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কথা বললে তাকে ভারতীয় দোসর, তাকে আওয়ামী লীগের দোসর বলে ফেলা হচ্ছে। বিসিএস পরীক্ষায় আমরা মুক্তিযুদ্ধকে দেখলাম প্রতিরোধ যুদ্ধ হিসেবে লিখতে, দেখলাম পাকিস্তানি বাহিনীকে লিখছে হানাদার বাহিনী। এগুলো সরকারিভাবে করা হয়েছে। সব মিলিয়ে এই সাম্প্রদায়িক গোষ্ঠীটাকে যে একদম মাথা চাড়া দিয়ে উঠবার যে একটি চেষ্টা করা হয়েছে, এবং এক ধরনের চেষ্টা বোধহয় ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, এখন কি করে নির্বাচন হবে। তারপরেও সরকারের আরেকটি অংশ নিশ্চয়ই চেয়েছে যাতে নির্বাচনটি হোক, এবং সব কিছু মিলিয়ে, এবং যেহেতু একটি সেফ এক্সিট দরকার ছিল সরকারের, কারণ নির্বাচনহীন সরকার তো থাকতে পারে না, যেমনটি পারেনি আওয়ামী লীগ সরকার, ঠিক সেইভাবেই যেহেতু তাদের যেতেই হবে এবং শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আসলে করতে বাধ্য হয়েছে সরকার, এভাবেই বলা ভালো। বুলডোজার নিয়ে 32 নম্বর ভাঙা যায়? বুলডোজারকে ব্যক্তিগতভাবে কেউ পকেটে নিয়ে এটা দিয়ে আসলাই?
সরকারি প্রশ্রয়ে 32 নম্বর ভেঙেছে, সরকারি প্রশ্রয়ে গণমাধ্যম ভেঙেছে, যখন পত্রিকার অফিসে হামলা হয় রাতের বেলা, পুড়িয়ে দেওয়া হয়, সেখানে 25-30 জন সাংবাদিক থাকেন, এই যে হামলাটি সরকার যদি না চায় হয়, সরকারের হাত তো খুবই শক্তিশালী, সরকারের গোয়েন্দা দপ্তর আছে, সরকারের নানান রকম বাহিনী আছে, প্রতিরক্ষা আছে, সরকার চাইলে 5 মিনিট লাগে এই মব সন্ত্রাস বন্ধ করতে। আপনি দেখুন ছায়ানটে হামলা, উদীচিতে হামলা, যেভাবে হামলাগুলো হলো, এটা কি হলো? তার আগে যে ভাই যার কথা বললেন, তার সম্পাদিত পত্রিকায় আমরা দেখেছি ছায়ানট ও উদীচির নাম দিয়ে প্রধান শিরোনাম হয়েছে, যেগুলো ভারতীয় দোসর প্রতিষ্ঠান। এটা হয়? ছায়ানট ভারতীয় প্রতিষ্ঠান? এবং আপনি দেখুন যে আমাদের বাংলাদেশের যে বিকাশ এবং গণতন্ত্রের পথে যাত্রা, মুক্তিযুদ্ধের পথে যাত্রায় ছায়ানটের ভূমিকা, উদীচিতের ভূমিকা কি? পুরো 60 দশক এই প্রতিষ্ঠানগুলো সাংস্কৃতিক অভিযাত্রার নেতৃত্ব দিয়েছে। এখানে সাম্প্রদায়িক শক্তির এই উস্কানির সাথে হাদি আসলে একজন প্রাণবন্ত তরুণ। তার যে কথাবার্তা আমরা শুনেছি, সেই জায়গাতে অনেক বিষয়ে আমার আপত্তি থাকতে পারে, আছেও। তার ভাষা, তার উচ্চারণ, তার যুক্তিবোধের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে, কিন্তু এই তরুণের মধ্যে অনেক সম্ভাবনাও ছিল, অফুরন্ত সম্ভাবনাময় একজন তরুণ। তার পড়াশোনা বা অনেক কিছু নিয়ে, আমার অনেক পড়াশোনা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, আমার বলবার বিষয় নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, খুন কিন্তু কোনো সমাধান হতে পারে না। এবং এই ছেলেটি যখন ঠিকমতো নির্বাচনই শুরু হয়নি, ঢাকা 8 এসে দাঁড়িয়ে নানানভাবে তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে, এটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তখনও কিন্তু আসলে নির্বাচনটি সেই অর্থে শুরু হয়নি। এই শুধুমাত্র একটি এলাকায় আমরা দেখলাম যে একটি নির্বাচন কেন্দ্রিক নানান রকম উত্তেজনা, একপাক্ষীয় কিন্তু সেটা হাদির পক্ষ থেকে, পরদিনই তো, এবং একটা শুক্রবারে, এবং মাত্র কেবল শুরু হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখলাম যে শুটার, তার বাড়িতে নানান রকম চেক, টাকা পয়সা, তাকে হাদিকে অনেকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটা ঠিক সহজ এবং স্বাভাবিক হয়নি। যেমন স্বাভাবিক হয়নি তার কবরের ব্যাপারটি, যেটি ঠাকুর ভাই আলাপ করলেন। কবর, যেখানে নজরুলের মতো একজন ব্যক্তিত্বের পাশে কবর দেবার মতো ব্যক্তিত্ব কি হাদি? এবং তাহলে কি এর আগে যে নূর হোসেন মারা গেছেন, 71-এর আমাদের অনেক শহীদ, তারপরেও আমরা 90-এর যেই আপনি দেখুন যে এরশাদ বিরোধী আন্দোলনের অনেক শহীদ হয়েছেন, হুমায়ুন আজাদের কথা বলা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আরও অনেক ব্যক্তিত্বই তো মারা গেছেন। কাউকে কিন্তু সেইভাবে কবরের দেওয়ার কথাটা হয়নি, ওখানেই কবরের দেওয়ার কথা হচ্ছিল। হাদির যেই প্রাসঙ্গিকতা বা হাদির কৃতিত্ব নিয়ে আমাদের অনেক বলবার আছে, তার ইতিবাচক অনেক দিকও আছে, কিন্তু প্রত্যেকটার কিন্তু একটি পর্যায় থাকে এবং একটি স্থান থাকে। আমরা যখন জোর করে কাউকে একটি স্থানে বসাতে চাই এবং বলি না এইটাই হতে হবে, তখন কিন্তু আমাদের ওই মব সন্ত্রাসের কথা মনে হয় যে এটা কি আসলে কতখানি যুক্তিসঙ্গত। আপনি অবশ্যই একজনকে গুরুত্বপূর্ণ, আমার মা তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কি তাকে জাহানারা ইমাম বলে তার পাশে বসিয়ে দেবো? তা তো হয় না। জি জি, আমি এবং এই জায়গায় উত্তরের সাথে একটু বলি যে অনেকে বলছেন যে হাদির কবরের বিষয়ে যদি কথা বলা হয় তাহলে মবের তৈরি হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তার চাইতে ভালো হাদির কাছ থেকে কবি নজরুলকে তুলে অন্য জায়গায় কবর দেয়, এমন কথাও কিন্তু অনেকে হয়তো আক্ষেপ নিয়ে বলছেন। এবং অসহিষ্ণুতার সময়ে আসলে অসহিষ্ণুতাকে আরো জাগিয়ে দেবার আসলে দরকার নেই। যা হয়েছে একটা পরিস্থিতির প্রেক্ষিতেই হয়েছে, এবং হয়েছে যখন, তখন মেনে নেওয়াই ভালো। আর কবর তুলে নেওয়া বা এটা আরেকটা অসহিষ্ণুতা। আমরা সমাজে কেন বেশি বেশি করে অসহিষ্ণুতা জন্ম, যেই মব সন্ত্রাস হয়েছে আরেকটি মব সন্ত্রাস করবার দরকার নেই। আপনি আজকে তেলের ক্ষেত্রে যেই কথাটি বললেন, কাজে হাদির যা হয়েছে এটা হাদির প্রাপ্য হিসেবে মনে করি আমরা, এটাকে আপাতত পরিস্থিতিটাকে শান্ত হতে দেই এবং আমরা সামনের দিকে তাকাই, এটাই হবে আমার এই ব্যাপারে মন্তব্য। আর তেলের ব্যাপারেও কিন্তু ওই যে অসহিষ্ণুতা, আমাদের গত 18 মাসে যে আমরা চর্চায় অভ্যস্ত হয়ে গেছি, আমরা কেউ কারো কথা শুনতে চাচ্ছি না, আমরা যুক্তি শুনতে চাচ্ছি না, আমরা নিজের হাতে আইন নিতে চেষ্টা করছি, যেটা 18 মাসে বেশি ছিল। গণতান্ত্রিক শাসনের মাত্র আজকে 16 দিন 17 দিন, এই দিন অনেকটা কমে এসেছে। আরও যত সংসদ বসছে 12 তারিখে, আমরা অবশ্যই প্রত্যাশা করব আলোচনা, তর্ক বিতর্ক, সব কিছু সিদ্ধান্ত, আইনি শাসন সংসদ থেকে পরিচালিত হবে। এবং এই তেলের ক্ষেত্রে যা হয়েছে এটা একদম টেম্পেস্ট ইন এ টিপট, যা বলে চায়ের কাপে ঝড়।
আপনার তেলের যথেষ্ট মজুদ আছে, তেল আসছে বিদেশ থেকে, সরবরাহ আমার আছে, প্রশ্ন তারপরেও ছিল, এখানে আমরা মব মারামারি করব। কেন তৈরি হবে? মব আসলে তৈরি হবে এই আমাদের মব কেন অসহিষ্ণুতা। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মব যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই বক্তব্যের সাথে আমি এখনো একমত নেই। আগের চেয়ে কমেছে, নিয়ন্ত্রণ করা যাবে। আপনি যদি মানে এটা অভ্যাসে আপনি পরিণত হয়ে গেল কিনা? যানবাহনের যে মবের বিষয়টা দুর্ঘটনা, হ্যাঁ আপনার যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যানবাহনের দুর্ঘটনা। আমি যদি গাড়ির সামনে দিয়ে দৌড় দেই একটা, দৌড় দিয়ে বলি যা দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, এই দোষটি কার? আমি দৌড় দিয়েছি কেন? এই মব সন্ত্রাসের দোষ কার? আমাদের। আমরা আইনের শাসন মানতে চাচ্ছি না, নাগরিকরা সুযোগ সন্ধানী। এই সাম্প্রদায়িক শক্তি উগ্রবাদ যেমন সুযোগ সন্ধান করেছে, আরো অনেকেই সেটা নিয়েছে। এই জায়গা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে, যেমন ভাবে উগ্রবাদকে উগ্রবাদ হিসেবে চিহ্নিত করতে হবে, ধন্যবাদ তাহলেই আপনাকে। মব সন্ত্রাসবাদ। ধন্যবাদ আপনাকে।